শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারের সাথে আছি হোসাইন শাহাদাত। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। তুলনামূলকভাবে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক হার কম হলেও নতুন ট্যারিফের কারণে সেখানে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি প্রায় 14% কমতে পারে। এতে দেশটির রপ্তানি বাজার প্রায় $10 বিলিয়ন ছোট হয়ে যাবে। গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড জানিয়েছে, মার্কিন শুল্কের প্রভাবে ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে। এই অবস্থায় প্রতিদ্বন্দ্বী দেশগুলো দাম কমিয়ে বাজার দখলের চেষ্টা করবে। মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক এবং স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ আশঙ্কা শীর্ষক কর্মশালায় এইসব তথ্য তুলে ধরা হয়। বক্তারা বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশের পথে। এই উত্তরণ সম্ভাবনার পাশাপাশি নতুন শঙ্কাও তৈরি করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফ বাংলাদেশের রপ্তানি খাতের উপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। গার্মেন্টস আমদানি $10 বিলিয়ন কমবে। মার্কিন যুক্তরাষ্ট্রের টোটাল আমদানি করবে গার্মেন্টসে। যদি গার্মেন্টসে $10 বিলিয়ন আমদানি কমলে আমরা অতিরিক্ত একটা চাপের মধ্যে পড়বো এবং আমরা দেখালাম আমাদের সিমুলেশন থেকে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের অতিরিক্ত রপ্তানি করার সম্ভাবনা নাই, বরং আমরা এই বছর যা রপ্তানি করেছি রেসিপ্রোকাল ট্যারিফের আগে সেটা হয়তো আমরা খানিকটা যদি ধরে রাখতে পারি, এটা আমাদের জন্য একটা ভালো একটা পারফরমেন্স হবে। রাজধানীর সিডাব মিলনায়তনে চলছে র্যাপিডের এই কর্মশালা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন অতিথিরা। আমরা সরাসরি চলে যাচ্ছি। আমরা তো মধ্যপ্রাচ্য ভেদ করে গিয়ে আমেরিকার থেকে জানছি, কাজে ট্রেড তো এই যে আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজের একটা ইস্যু। যেমন অন্য সময়ে যখন আমেরিকার ছয় এবং ব্রাজিলিয়ান বা আর্জেন্টাইন ছয় দাম সমান থাকে, তখনও $20 একটা পার্থক্য থাকে ট্রেডে। সেই পার্থক্য এখন আমি সরকার আমাকে চাপ দিলেন বেসরকারি খাতের ট্রেডটা যাতে নিরুপদ্রব থাকে, সেজন্য সরকার ধরেন একটু প্রিমিয়াম রেটে কিছু একটা কিনলো আমেরিকা থেকে তাদের রেটটাকে সেভ করার জন্য। তো একজন বেসরকারি উদ্যোক্তা থেকে $1 বেশি দিয়েও কিছু কিনতে না। কাজে এটা নির্ভর করে হলো কম্পিটিটিভনেস ইন টার্মস অফ প্রাইসিং, কস্টিং। কেউ তো বেশি দেন 38 টাকা 28, এখন 39 টাকা দিয়ে সে বিক্রি করতে গেলে তো মার্কেট ডিপার্টেশন হবে, তাই না? তো সেই ইস্যুগুলো আছে। সেই নেগোসিয়েশন কিন্তু আসলে অল অ্যাবাউট ইউর ক্যাপাসিটি অফ ইউর ইকোনমি। এইটা আমার বলার ভঙ্গির উপরে নয়। আমার বাস্কেটে কি কি আছে? আমার বাস্কেটে আছে যে অ্যাপারেল অনলি। আমরা তো কত বলেছি যে আপনি অ্যাপারেলের মার্কেটের চেয়ে প্যাকেজিং এর মার্কেট বড়। গত বছর চায়না $300 বিলিয়ন অ্যাপারেল এক্সপোর্ট করেছে, আর 150 বিলিয়নের প্যাকেজিং এক্সপোর্ট করেছে। তা আমরা 50 বিলিয়ন তো অ্যাপারেল এক্সপোর্ট করেছি। তাহলে সেই হিসাবে 25 বিলিয়নের প্যাকেজিং এক্সপোর্ট করার কথা না? প্যাকেজিং তো অ্যাপারেলের চেয়েও লো কস্ট, লো টেক প্রোডাক্ট। এই শপিং ব্যাগ, ফুড প্যাকেজিং, এই যে আপনারা খেতে বসলে যে সমস্ত ওই কাগজ টাগজ পিছায় এগুলোই কিন্তু তো হচ্ছে না। তো আমাদের ইয়েতে আমরা 90-এর দশকে দেখলাম একটা সিমেন্ট ফ্যাক্টরি দেশে হয়েছিল, সাথে সাথে 47টা সিমেন্ট ফ্যাক্টরি হয়েছে, হুজুগও আছে মধ্যে। কিন্তু আমরা দেখেছি অ্যাপারেলই করছি, প্যাকেজিং তো করছি না। প্যাকেজিং এর মার্কেট ওয়ার্ল্ড ওয়াইড আছে। একটা কথা আমাদের বুঝতে হবে, আমাদের যা যা আছে তার ব্যবসা আমরা করতে পারবো না। কারণ 18 কোটি পেট ভরতে যে ফুড দরকার, তাতে প্রসেস ফুড রপ্তানির সীমা আপনার একটি আরো 500 মিলিয়ন বাড়তে পারে। কিন্তু আপনি তো ওইটাকে 10 বিলিয়নই নিতে পারবেন না। আপনার যা না আছে, যেমন প্লাস্টিক দানা এনে প্লাস্টিক গুডস, এই সব প্লাস্টিক কিন্তু এভরিথিং ইজ মেড অফ প্লাস্টিক। আপনি প্লাস্টিক গুডস বানায় বিক্রি করতে পারবেন বিদেশ থেকে প্লাস্টিক, বিকজ ওইটা আপনার নাই। আপনার যা যা আছে তার সীমাবদ্ধতা আছে। মাছ কি পরিমাণ বিক্রি করতে পারবো আমরা? বেশি একটা পারবো না। কাজে স্ট্রেংথ বাস্কেটের উপরে নির্ভর করে আবার নেগোসিয়েশন পাওয়ার। তারপরেও ছিলাম রাজধানীর সিডাব মিলনায়তনে। সেখানে র্যাপিডের কর্মশালায় কথা বলছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
দর্শক, এবারে যেতে চাই আমরা আলোচনায়। আমাদের সাথে যুক্ত হয়েছেন দুজন অতিথি। এর মধ্যে ব্যবসায়ী এবং বিকেএমের সহসভাপতি ফজলে শামীম হাসান যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। আমাদের সাথে আরও একজন যুক্ত হয়েছেন, বিশিষ্ট অর্থনীতিবিদ, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ডক্টর আহমেদ আহসান। ডক্টর হাসান, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। আমরা আলোচনা করতে চাই, শুরুতে যেতে চাই ফজলে শামীম আপনার কাছে। গতকাল আমরা জানি যে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল এই মুহূর্তে বাংলাদেশ সফর করছে বাণিজ্য এবং ট্যারিফ নিয়ে আলোচনায়, এবং গতকাল আমরা দেখেছি বিজিএমের সাথে আলোচনায় তারা বলেছে যে শ্রম আইন সংশোধন করতে হবে এবং বেশ কিছু পরামর্শ নির্দেশনা দিয়েছে। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই মুহূর্তে আসলে শ্রম আইনের ত্রুটিগুলো কোথায় এবং তারা আসলে কোন বিষয়গুলো সংশোধনের কথা বলছে? আর রপ্তানি করে হলো 700 ইমপ্রুভমেন্টেড যে শ্রম আইন, এটা আসলে একটা ডাইনামিক বিষয় যে সময়ের সাথে সাথে আমাদের শ্রম ব্যবস্থার, সামাজিক অবস্থার সবকিছু, অর্থনৈতিক অবস্থা সবকিছু পরিবর্তন হয় এবং তার সাথে সাথে শ্রম আইনটা আপগ্রেড করতে হয়। আর ওনারা যেটা বলতে চান সেটা হলো যে ওনাদের একটা ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ড আছে আইএলও কর্তৃক স্বীকৃত, সেটা সারা দুনিয়া সব দেশের জন্য সমান। জার্মানির জন্য যা, বেলজিয়ামের জন্য যা, বাংলাদেশের জন্য তা, ওনাদের ওই আইএলও গাইডলাইন। ওনারা এক কথায় অবশ্যই বলবে যে ওই স্ট্যান্ডার্ডটাকে আমাদের রিচ করার জন্য আমরা সেদিকে যাচ্ছি, অনেকাংশে আমরা একমত হয়েছি, আমরা সেগুলোতে কাজ করছি। কিছু কিছু বিষয়ে উভয় পক্ষেরই অবজেকশন থাকে, মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের, উদ্যোক্তাদের সবার পক্ষ থেকে একটা অবজেকশন থাকে, বিকজ আর্থসামাজিক পরিপ্রেক্ষিতে আমরা মনে করি বাংলাদেশের জন্য এটা এখনো ঠিক হয় নাই। আবার শ্রমিক পক্ষ মনে করে যে না, আমাদের আন্তর্জাতিক পর্যায়ে গেলেই ভালো হয়। এই জায়গাগুলোতে আমরা কাজ করতেছি। এর বাইরে আসলে আমাদের শ্রম আইন যে একদম বাজে একটা আইন সেটা বলার কোনো অপশন নাই, কিন্তু সময়ের কারণে এটা একটা অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হয়ে গিয়েছে, সেই বিষয়ে আমরা কাজ করছি। আর ওনাদের যে কথা, এটা সবসময় ওনারা বলে থাকেন যে আপনারা আইএলওর ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ড অনুযায়ী 100% কমপ্লাই করে ফেলেন, যেটা আসলে বাস্তবসম্মত না। এমনি যদি আমি জানতে চাই, মেজর কোন জায়গাগুলোতে আসলে এই মুহূর্তে সংশোধনটা প্রয়োজন, বিশেষ করে তারা কোন জায়গাটাতে বেশি জোর দিচ্ছেন, আপনি যদি পয়েন্টগুলো বলতে পারেন। ওনারা তো আসলে জোর দিচ্ছেন না, এটা হলো যে আমাদের ট্রাইপার্টিয়েট একটা ব্যবস্থার মাধ্যমে এটা করা হয়। সরকার, শ্রমিক এবং উদ্যোক্তা তিন পক্ষ বসে বিভিন্ন প্রপোজাল গুলো আসে। যেমন এবারের আমরা যখন শুরু করেছিলাম, এটা আমার যতটুকু মনে পড়ে, আমরা শুরু করেছিলাম 2022 সনে, মোস্ট প্রবলেম যদি ভুল না করে থেকে, আমি যদি কমিটির সদস্য, তখন থেকে এটা শুরু হয়েছে। টোটাল প্রথমে প্রায় 350-এর উপরে আমাদের বিষয় নিয়ে আমরা কাজ করা শুরু করেছিলাম, 350 বিষয়, এর বেশি। এখান থেকে আমরা যে অনেকগুলো বিষয় যেটা আসলে দুনো পক্ষই আমরা একমত হই নাই যে না, এগুলো আসলে কোনো বিষয় না আলোচনা করার মতো, সেগুলো বাদ দিয়ে 124টা বিষয় আমরা আলোচনা করেছি। 124টা বিষয় থেকে এখন সর্বশেষ এসে 121টা বিষয় আমরা একমত হয়ে গিয়েছি। এখানে উদ্যোক্তা, শ্রমিক এবং মালিক, তিনটা বিষয় নিয়ে আমাদের শ্রমিক এবং উদ্যোক্তাদের মধ্যে কিছুটা এখনো মতনৈক্য আমরা আসতে পারি নাই, হয়তোবা আগামী 2-1টা দিনের মধ্যে আমরা আসতে পারবো। আর ওনাদের যে উদ্যোগের জায়গাটা, আমেরিকান বা ইউরোপিয়ানদের যে উদ্যোগের জায়গাটা, ওনারা মেইনলি প্রধানত 3টা বিষয় নিয়ে কথা বলে থাকেন। একটা হলো যে রাইট টু অ্যাসোসিয়েট, মানে সংগঠন করা অধিকার, ট্রেড ইউনিয়ন আমরা যেটা বলি বাংলাতে, যদিও ট্রেড ইউনিয়ন রাইট ওয়ার্ড না, মানে এটা আসলে সংগঠন করার একটা অধিকার। এই বিষয়টা ওনাদের একটা অবশ্যই সবসময় একটা ওনাদের একটা আলোচনার বিষয় থাকে। এরপরে ওনারা যে বিষয় নিয়ে আমাদের কথা বলেন যে সেই অধিকারটাকে আরো সহজীকরণ করা, সংগঠন করার অধিকারটাকে সহজীকরণ করা, এবং তার বাইরে ওনাদের বেশ কিছু বিষয় ছিল যে ওনারা মনে করেন যে আমরা শ্রমিকদেরকে কালো তালিকাভুক্ত করি, যদি এটা সম্পূর্ণ ভুল, এই বিষয়টা নিয়ে ওনারা কথা বলেন। আর আরেকটা বিষয়ে ওনারা যেটা দাবি করেছেন যে আমাদের শ্রম আইনে উদ্যোক্তাদের যদি আইন না মানে যে শাস্তির পরিমাণটা আছে সেটাকে বহুল অংশে বৃদ্ধি করতে হবে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, এগুলো আমরা একমত হয়েছি। এগুলো নিয়ে আমাদের আসলে কোনো দ্বিমত নাই যে কেউ যদি আইন না মানে অবশ্যই সে শাস্তি পাবে, এবং শাস্তির পরিমাণটা এমন শাস্তির পরিমাণে হওয়া উচিত যেটা তার আগামীতে, মানে ভবিষ্যতে যেন সে আবার এটা করতে মানে ভয় পায়। এগুলোতে আমাদের কোনো সমস্যা নাই। ডক্টর আহমেদ আহসান, আপনার কাছে বা এই যেই শ্রম আইনের বিষয়ে আসলে দীর্ঘদিনের আলোচনা, যেটি জনাব শামীম বলছিলেন যে এটি একটি আসলে পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে পরিবর্তন হয়,
সেই জায়গাটাতে এই মুহূর্তে আমাদের সময়ের ত্রুটিগুলো আপনি কি দেখেন, মানে যেখানে আসলে আইএলও স্ট্যান্ডার্ডের 100% করাটা, যে শামীম সাহেব বলছেন যে এটি হয়তো সম্ভব না, কিন্তু যেগুলো আসলে সম্ভব, যেগুলো আমাদের মালিক পক্ষ হয়তো বা করতে পারতেন, সেই জায়গাগুলোতে কাজ করার কি মানে তারা কি আসলে পর্যাপ্ত কাজ করছেন? এই যে আপনি একটু আনমিউট করে যদি নেন, আপনাকে শুনতে পাচ্ছি না ডক্টর হাসান। না, তো এই বিষয়ে আসলে হাসান আপনি যে বলেছেন তার সঙ্গে আমি বেশি যোগ করার কিছু নেই। ওই বিশেষ করে 3টা পয়েন্টে যেটা আমি বলবো, হ্যাঁ, শতকরা 100% আইএলও স্ট্যান্ডার্ডসে যাওয়া আমাদের মতো উন্নয়নশীল দেশের মাথা পিছু আয় $2,000 না আপনার মার্কিন ডলারের, ওই ইন্টারন্যাশনাল ডলার $8-9 হাজার, অত্যন্ত এখনো গরিব দেশ আমরা। সেখানে ওই স্ট্যান্ডার্ডসে যাওয়া আমাদের জন্য মুশকিল হবে। তবুও আমি বলবো যে এখানে মালিক পক্ষের পক্ষে যতদূর সম্ভব শ্রমিকদের অধিকার, তাদের অবস্থান, এগুলির উন্নতি করার জন্য তা দরকার করা প্রয়োজন। এবং আমার অন্যান্য গবেষণা থেকে আমি বলতে পারি, যেমন তাদের থাকার ব্যবস্থা ইত্যাদি, এসব জায়গায় অনেক ধরনের ত্রুটি রয়েছে। যেমন গাজীপুরে তারা যেভাবে থাকে, বা তো এইসব ক্ষেত্রে মালিক পক্ষ যদি আরো বেশি আগ্রহ নেয় এবং বিনিয়োগ করে, সবার জন্য সেটা লাভ। তো আমি সেখানে আমি বলবো বিজিএমই, বিকেএমইএ এসব ব্যাপারে আরো উদ্যোগী হওয়া প্রয়োজন। আর নির্দিষ্টভাবে আমি বলতে পারি, যেমন কয়েকটা কথা আমি শুনেছি, যেমন ওই ট্রেড ইউনিয়ন করার অধিকার তো আপনার পৃথিবী ব্যাপী এটা স্বীকৃত, কিন্তু আবার শুনেছি যেখানে মাত্র 20 জনকে দিয়ে নাকি ইউনিয়ন করার একটা প্রস্তাব এসছে। সেটা হয়তো একটু বাড়াবাড়ি হয়ে যাবে, কারণ আপনার এক ধরনের অস্থিতিশীলতা আপনার থাকবে ফ্যাক্টরি ওখানে। তো সেখানে আমারও আমি বলবো একটু ভাববার বিষয় রয়েছে, দ্বিমত করার বিষয় রয়েছে। কিন্তু সাধারণভাবে যত বেশি মালিক পক্ষ শ্রমিকদের ব্যাপারে আগ্রহ দেখাবে, তাদের জীবিকার উন্নতি করার চেষ্টা করবে, তত বেশি সবার জন্য ভালো, দেশের জন্য ভালো। ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে। আমরা একটু যেতে চাই রাজধানীর গুলশানে। সেখানে এমচেম আয়োজিত সেমিনারে কথা বলছেন যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট। আমরা তার বক্তব্যে চলে যাচ্ছি সরাসরি। To promote American agriculture products and to help solve problems that U.S. companies face in that regard. We're looking to expand U.S. exports here in so many different ways in other sectors. So power and energy, aviation, agriculture, as I mentioned, and not just agriculture products, but even agriculture infrastructure like storage and cold chain. Those are so important for the future of Bangladesh. We also are focused on on infrastructure development and engineering, and defense and security equipment, information communication technology, and healthcare. Those are just some of our most important priority sectors that we're trying to build relationships with. And third, I'll touch on the challenges that we need to work on together. So I enjoy reading the AmCham Journal. I picked up a copy here. It's a very good journal, and I congratulate AmCham on building it. I enjoyed reading President Ershad's opening, and he spoke about some of the challenges that private sector faces in Bangladesh: corruption, financial governance, a complicated tax regime, infrastructure and logistics, bureaucracy. Those are things that we really can work on together. And since arriving here, I've spent a significant amount of time helping some existing U.S. companies navigate through some of those challenges. Those include getting paid, like repayment issues, repatriating earnings or profits, even inadequate fulfillment of the contracts that were made by government or private sector. But gradually, we're seeing a resolution in many of those challenges, and we're really grateful for the interim government that has worked with us constructively to help resolve some of those problems. Now, that we still have a number of issues that we're working through, but I'm confident that by working with the interim government and other stakeholders, that we'll be able to gradually solve each of those problems and looking forward to that. But I want to emphasize that those problems definitely impact your bottom line. They impact our ability of U.S. companies to continue exporting here. And so we want to try to resolve and knock down those barriers to trade. So our office really aims to work constructively with AmCham and with the government officials to resolve these problems. So in conclusion, I would just like to thank you for letting me share some of my thoughts today. The U.S. business community here is vibrant,
And it's already shown what's possible. And I am confident that the next chapter will be even more productive. So I thank you for your partnership, and we really look forward to working side by side with each of you. Enjoy your lunch, and I look forward to getting to know each of you more. দর্শক, AmCham আয়োজিত অনুষ্ঠানে কথা বলছিলেন যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট। আমরা সেখানে ছিলাম। আমরা আবার আলোচনায় যাচ্ছি। আমাদের সাথে দুজন অতিথি আছেন। জনাব শামীম আহসান, আপনার কাছে আবারও যেটি জানতে চাইবো যে এই যে গবেষণা সংস্থা, বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিড যেটি বলেছে যে যুক্তরাষ্ট্রে ট্যারিফ আমরা জানি যে অন্যান্য দেশের চেয়ে আমাদের কম, তবে চাহিদা কমার কারণে বাংলাদেশের রপ্তানি কমে যেতে পারে, একটি বড় অঙ্কের কথা তারা বলছেন। এটির সাথে আপনি কি একমত কিনা? আপনারা বাস্তব চিত্র কেমন দেখছেন? এই যে ট্যারিফ ইমপ্লিমেন্ট হওয়ার পর থেকে সেখানকার মার্কেটের চাহিদা কি কমেছে, বা সেটি কি এখন প্রভাব বিস্তার করা শুরু করেছে কিনা? আপনারা কেমন ফিল করছেন এই মুহূর্তে? প্রথম দিকে মানে যখন টার্ম ট্যারিফটা দিলেন এবং আমাদের ফাইনাল হলো অলমোস্ট যে চায়না কত, ইন্ডিয়া কত, চায়নাটা তো ফাইনাল হয় না, বাট যে 35% আছে আর আমাদের 20% ফাইনাল হলো, তখন আমরা প্রচুর পরিমাণে এনকোয়ারি পাওয়া শুরু করলাম যে বায়াররা চিন্তা করছিল যে চায়নার থেকে বাংলাদেশে চলে আসবে। এমনকি বেশ কিছু চাইনিজ ফ্যাক্টরির ওনার যারা নাকি বায়ারদের কাজগুলো চায়নাতে নিজেদের ফ্যাক্টরিতে করতো, তারাও যোগাযোগ করা শুরু করলো যে তাদের দেশে আর বানানো সম্ভব না, তারা বাংলাদেশ থেকে সোর্সিং করে একটা কমিশন এজেন্টের মতো করে তারা ব্যবসাটা করতে পারে কিনা। প্রচুর পরিমাণে এনকোয়ারি আসছিল, বাট যেই পরিমাণ এনকোয়ারি আসলো সেই পরিমাণ সেটার ম্যাচুরিটি আসতেছে না। মানে অর্ডারে যে এটাকে কনভার্ট করা বা স্যাম্পলিং প্রোগ্রামে কনভার্ট করা, সেই জায়গাটা কিছুটা স্লো। এর আমি মনে করি আসলে দুইটা কারণ। একটা তো হলো যে ওদের দেখছি ইনফ্লেশন হবে, কারণ এই আলটিমেটলি তো ইম্পোর্ট ডিউটি এন্ড কনজিউমারের উপরে গিয়ে পড়বে। তারপর ডিউটির পরিমাণ যখন বাড়বে, যিনি ইম্পোর্টার তার অনেক বেশি পরিমাণে তার ক্যাশ ক্যাপিটাল লাগবে, কারণ ওই ডিউটিটা পে করে কনজিউমার থেকে ফেরত এনে বিক্রি করে টাকাটা নিয়ে আবার তো একটা 4-5 মাসের সময়, 4-5 মাস ধরে তো তার টাকার একটা বড় পরিমাণে ইনভেস্টমেন্ট বাড়বে। তো এই জায়গাগুলো চিন্তা করে আসলে আমার মনে হয় যে সেলস কিছুটা কমবে, ইনফ্লেশন প্লাস এই যে অনেক বেশি টাকা ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে, সেলস কিছুটা কমবে। এই কারণে আসলে এখন পর্যন্ত আমি মনে করি টু আর্লি টু কমেন্টস, যদিও আমাদের এখানে অর্ডার ম্যাটেরিয়ালাইজটা হচ্ছে না, কিন্তু আমি মনে করি হবে। মানে আমি ব্যক্তিগতভাবে অপটিমিস্টিক। আমি মনে করি যে চায়নার যে অর্থনৈতিক অবস্থা, তাতে তারা এই লো এন্ড প্রোডাক্ট আর বানাইতে পারবে না। এটা মানে সেলস যতই কমুক ইউএসএতে, তাদের তো গুডস লাগবে, গার্মেন্টস লাগবে, জামা না পরে তা থাকতে পারবে না। তো এই কারণে তাদের যে জামা পরিমাণটা লাগবে সেটা আসলে চায়না সাপ্লাই করতে পারবে না, বিকজ অফ তাদের কস্টিং অনেক হাই হয়ে যাবে। আমরা সবাই জানি যে তাদের ওয়ান চাইল্ড পলিসি ছিল, ফলে তাদের কর্মক্ষম সংখ্যা কমে এসেছে, এবং সেই কারণে তারা চাচ্ছে যে তাদের যে জনসংখ্যাটা আছে সেটাকে সর্বোত্তম ব্যবহার করার জন্য, এবং এটা পলিসি নিচ্ছে তারা বিভিন্ন জোনে স্যালারি অনেক ইনক্রিজ করে দিয়ে, যেন মানুষ আর এই লো এন্ড প্রোডাক্ট না বানায়, হাই স্যালারি হলে তখন হাই এন্ড প্রোডাক্টটা যেতে হবে। এরকম নানান পলিসির মাধ্যমে তাদের সরকার যে ব্যবস্থাটা নিচ্ছে, তাতে আমার মনে হয় গার্মেন্টস অটোমেটিক্যালি ভিয়েতনাম, বাংলাদেশ এবং ইন্ডিয়ার দিকে আসবে, কিছুটা পাকিস্তান পাবে। এখন ভিয়েতনামেরও কিন্তু একই সমস্যা, চায়নার মতো প্রায় কাছাকাছি সমস্যা, তাদেরও কিন্তু ওই শ্রমবাজারটা স্যাচুরেটেড হয়ে গেছে, তারাও এখন হাই এন্ড প্রোডাক্টের দিকেই চিন্তা করছে, এবং গার্মেন্টসও যদি বানায় সেখানে ভ্যালুয়েটেড, অনেক হাই ভ্যালুয়েটেড গার্মেন্টস বানানোর কথা তারা চিন্তা করছে। ফলে আমি মনে করি যে আপাতত একটু ক্রাইসিস হলেও ইন দ্য লং, মানে ইন দ্য মিড টার্ম আমরা আসলে বেনিফিট হব, অর্ডার খুব বেশি কমবে না। জি, এটা খুব ভালো খবর। এই বিষয়ে জনাব আহসান, আপনার ক্যালকুলেশন কি বলে যে ট্যারিফের কারণে? দুটি প্রশ্ন, এটির সাথে আমি আরেকটা প্রশ্ন যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে সরকার এখন চেষ্টা করছে যে এটি ট্যারিফটাকে 15%-এ নিয়ে আসতে, এবং সেটির জন্য বেশ কিছু শর্ত আমরা দেখেছি। গত 2 দিন আগেও বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে বেশ কিছু পণ্য আমদানি বাড়ানোর চিন্তা ভাবনা করছে, যেই ট্যারিফ, যেই ট্রেড গ্যাপটা আছে সেটিকে একেবারে শূন্যের জায়গাতে নিয়ে আসার চেষ্টা হচ্ছে। এটি বাস্তবসম্মত হবে কিনা, এই দুটি প্রশ্ন থাকছে আপনার। প্রথমত আমি এটা কিছুটা সুযোগ হিসেবে দেখি, দুভাবে সুযোগ হিসেবে দেখি। আপনার এক হচ্ছে যেটা আলোচনা করছিলেন যে চীনের পক্ষে আসলে আমরা যে ধরনের পোশাক রপ্তানি করি, তাদের পক্ষে এই ধরনের পোশাক রপ্তানি করা আসলে সম্ভব না, কারণ তাদের বেতনের পরিমাণ অনেক বেড়ে গেছে। আমার এই মুহূর্তে হিসাবটা সংখ্যানে কিন্তু আমার মনে হয় 5-10 গুণ বেশি হবে আমাদের তুলনায় এই মুহূর্তে।
একই কথা ভিয়েতনামে আপনার, যেখানে ওরা ইলেকট্রনিক্স ওরা এক্সপোর্ট করে প্রায় $110 বিলিয়ন প্রতি বছর, ওরা অ্যাগ্রো প্রসেসিং এক্সপোর্ট করে $40-50 বিলিয়ন প্রতি বছর। তাদের পক্ষেও, যেটা উনি বলেছেন, ওদের লেবার মার্কেট খুবই টাইট হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে এফডিআই আসে। তাদের পক্ষেও লো এন্ড গার্মেন্টস, এমনকি মিডলের গার্মেন্টসের পক্ষেও কম্পিট করা আপনার খুব লাভজনক হবে না। তো আমি বলবো সেই 15-20 বছর আগে হেনরি কিসিঞ্জার লিখেছিল যে চীনের কাছ থেকে ইন্ডাস্ট্রি ভিয়েতনাম ও বাংলাদেশের কাছে যাওয়া শুরু করবে। হ্যাঁ, 15 বছর আগে সে লিখেছিল তার বই অন চায়নাতে। দুঃখজনক হলো সেই সময় ভিয়েতনাম সেই সুযোগটা পুরোপুরি নিয়েছে, কিন্তু আমরা নিতে পারি নাই। আমাদের কাছে এখন সেই সুযোগটা এসছে। তা আমি দুভাবে বলি। এক হচ্ছে যে অবশ্যই যে রেডিমেড আরএমজি, আমাদের গার্মেন্টস সেক্টর, আমাদের যে আপনার ট্রেডিশনাল ওইসব সেক্টরে আমাদের সুযোগ আছে, কিন্তু আমাদের এমনি ওই ইকোনমিক ডাইভার্সিফিকেশন, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনেরও অনেক সুযোগ আমাদের সামনে কিন্তু চলে এসছে, যেখানে আপনার চাইনিজ বিভিন্ন ইস্ট এশিয়ান ইনভেস্টার্সদেরকে যদি আমরা নিয়ে আসতে পারি আমরা, এবং কম্পিট করতে পারবো, তাদেরকে নিয়ে আসতে হবেই, বিদেশি বিনিয়োগকে নিয়ে আসতে হবেই। আর যেটা আমাদের আমাদের কি বলবো, গার্মেন্টস খাতের উদ্যোক্তারা অনেক সময় যেটা ভুলে যান, যে গার্মেন্টস খাতের উৎপত্তির শুরুতেও হয়েছে কিন্তু এফডিআই দিয়ে, কোরিয়ান এফডিআই পার্টনারশিপ দিয়ে শুরু হয়েছে। তারা আজকাল সেটা স্বীকার করতে চান না, কিন্তু সব ক্ষেত্রেই আমাদের এফডিআই প্রয়োজন আনতে হবে। এবং এই নতুন ব্যবস্থা যেখানে আপনার এমনকি ভারত আজকে একটু কিছুটা পিছপা হয়ে গেছে, ভারত, চীন, ওদের পক্ষে থেকে ওভাবে ওদের ট্যারিফ রেটসগুলি অনেক হাই। তো সেখানে আমাদের এই কী করে আমাদের কম্পিটিটিভনেস বাড়ানো যায়, কী করে আমরা বেশি আরও উৎপাদনশীলতা বাড়াতে পারি, এই ক্ষেত্রে ব্যক্তিগত খাতের যেমন বড় ভূমিকা আছে, সরকারি খাতেরও বিশাল ভূমিকা আছে। অবকাঠামো, এখানে অনেক বেশি বিনিয়োগ লাগবে। শহরগুলিতে, চট্টগ্রামের পুরো এলাকায়, বন্দর ইত্যাদি সব ক্ষেত্রে আমাদের অনেক বেশি উন্নতি আনতে হবে। এবং সেই আমরা যদি আনতে পারি, বাংলাদেশের একটা নতুন প্রবৃদ্ধির একটা সুযোগ আসবে। আমি মনে করি সেটা সম্ভব। তো এই শর্ট টার্মে হ্যাঁ, তারা চাচ্ছে যে ওই আমাদের $6 বিলিয়ন তাদের ঘাটতি আমাদের সঙ্গে, তারা চাচ্ছে এটাকে কমিয়ে ফেলা। অর্থনীতিবিদ হিসাবে আমি বলবো যে এই ধরনের হিসাব একেবারেই কোনো লজিক্যাল না। সেটা এখন আমাদের তো ব্যাপার না, সেটা তো আমরা কিছু করতে পারবো না। সেটা এই মুহূর্তে মার্কিন সরকারের ওদের নীতিমালা, ওটা যে ওরা প্রতিটি দেশের সঙ্গে তাদের বাণিজ্য ঘাটতি কমাতে চায় এই ধরনের শুল্কের ট্যারিফের ব্যাপারে আপনার নেগোশিয়েট করে। তো আমরা আমাদের কিছু আমদানি, যেটা ওরা বললেন যে আপনার ফ্রস্ট সাহেব যেটা বললেন কিছুক্ষণ আগে, যে তাদের কাছ থেকে আপনার কৃষিজাত পণ্য যদি আমরা আপনার আমদানি বৃদ্ধি করতে পারি, আমরা যদি আপনার শক্তি খাতে এবং তারপরে বিদ্যুৎ খাতে এক্সপ্লোরেশনে, আমি বলবো যেমন আমাদের এনার্জি সেক্টরে এক্সপ্লোরেশনটা অত্যন্ত প্রয়োজনীয়। তো সেখানে যদি তাদেরকে আমরা আকৃষ্ট করি, সার্ভিস সেক্টরে তাদেরকে যদি আমরা নিয়ে আসতে পারি। তো তারপরে হচ্ছে যে প্লেনের ব্যাপারে তো আমাদের বোয়িংয়ের সঙ্গে পুরনো সম্পর্ক রয়েছে। আমাদের জোর করে অনেক বেশি প্লেন করা দরকার না, কিন্তু ওদের সঙ্গে তো সম্পর্ক আমাদের আছে। আমরা যে প্লেনের ব্যাপারে, প্লেনের পার্টসের ব্যাপারে আমাদের আমদানি বাড়াতে পারবোই। তো সুতরাং এইসব ক্ষেত্রে প্রফেসর ইউনুসও এইসব কথা তো বলেছেন। কালকে ইউএসটিআর এর যে ডেলিগেশন এসছে তাদেরকে বলেছেন যে আমরা আমদানি বাড়াবো। সুতরাং এই প্রচেষ্টা থাকা উচিত, কিন্তু বড় প্রচেষ্টা হওয়া উচিত কী করে আমরা আমাদের উৎপাদনশীলতা, আমাদের কম্পিটিটিভনেসটা বাড়াতে পারি। এবং এটা আমি শেষ করে, এইটা শুধু এই ব্যাপারে না, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারে না, আমাদের সামনে যে গ্র্যাজুয়েশন আসছে, এটা গ্র্যাজুয়েশনের জন্য অসম্ভব প্রয়োজনীয় এই পুরো কাজটা। জি, অনেক ধন্যবাদ ডক্টর হাসান। আমরা এই বিষয়ে কি আমরা শেষ করব আলোচনা? শামীম হাসান কিছু বলতে চান কিনা? ট্যারিফ কমানোর সুযোগ এখনো আছে কিনা? ট্যারিফ কমানোর সুযোগ আমি মনে করি আছে, কারণ কোনো দেশই সাইন করে নাই। আপনি যদি দেখেন যে কেউই আসলে স্যাটিসফাইড না, প্রত্যেকটা দেশই কাজ করছে এবং ভিয়েতনাম খুব টেকনিক্যালি কাজ করছে। তারা আসলে স্টেজ যেটা বলতেছে, আমি ব্যাখ্যা গেলাম না, সময় কম, ওইভাবে তারা কাজ করছে। এটা খুবই আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং হবে। আমাদেরও সেই অনুযায়ী কাজ করতে হবে এবং আমরা মনে করি যে অনেক সুযোগ রয়েছে। এবং আমি লাস্ট কথাটা যেটা বলবো, যে আহমেদ হাসান সাহেব যেটা বললেন যে আমাদের বড় চ্যালেঞ্জ ট্যারিফের থেকেও এলডিসি গ্র্যাজুয়েশন, সেই ব্যাপারটা আমাদের যে স্মুথ ট্রানজেকশন স্ট্র্যাটেজি করা হয়েছে সেই অনুযায়ী কোনো কাজ করা হচ্ছে না। এবং আমি মনে করি ব্যক্তিগত, আমরা ব্যবসায়ীরা মনে করি যে এখনো রাইট টাইম না।
আমাদের এই গ্র্যাজুয়েশনের পরে আমাদের অর্থনীতি কিছুটা হলে সংকর মুখে পড়বে, সেই পয়েন্টে আমরা আসলে চাচ্ছি যে গ্র্যাজুয়েশনটাকে একটু অন্যান্য দেশ যেরকম অনেকবারই বৃদ্ধি করেছে আমাদের অন্তত একবার হলেও বৃদ্ধি করা উচিত। ধন্যবাদ জনাব শামীম হাসান, অনেক ধন্যবাদ ডক্টর আহমদ হাসান, আপনাদের দুজনকে আমাদের আজকের আলোচনায় অংশ নিয়ে সময় দেওয়ার জন্য। দর্শক, এরই সাথে সময় হচ্ছে একটি বিরতির, ফিরছি পর সাথে থাকুন। স্বাগত আরেকবার বিজনেস আওয়ারে। দেশে শীঘ্রই একটি ইন্টার অপারেবল পেমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ব্যবস্থার মাধ্যমে দেশের যে কোনো স্থান থেকে যে কোনো সময় মোবাইল ওয়ালেট, ব্যাংক অ্যাকাউন্ট, নন ব্যাংক অ্যাকাউন্ট কিংবা কর্পোরেট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের মাধ্যমে সরাসরি অন্য যে কোনো অ্যাকাউন্টে অর্থ লেনদেনের সুযোগ পাওয়া যাবে। এর মাধ্যমে ক্যাশলেস সোসাইটি বাস্তবায়ন করতে পারলে অর্থের অপচয় কমার পাশাপাশি প্রবৃদ্ধি, রাজস্ব এবং জননিরাপত্তা বাড়বে বলে জানান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আন্তঃব্যাংকিং লেনদেন বিষয়ক অংশীজনদের অংশগ্রহণে রাজধানীর একটি হোটেলে গেটস ফাউন্ডেশনের সহায়তায় পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত এই অনুষ্ঠানে ডিজিটাল ব্যাংকিং, ক্যাশলেস সোসাইটি ও কিউআর কোড বাস্তবায়ন সহ নানা বিষয়ে কথা বলেন ব্যাংকাররা। তারা বলেন, এই ব্যবস্থার তদারকি বা নিয়ন্ত্রণে প্রয়োজন হবে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম বা আইআইপিএস ব্যবস্থার। অনুষ্ঠানে আন্তঃলেনদেন বাস্তবায়ন করতে পারলে গ্রাহক কি কি সুবিধা পাবেন তা নিয়ে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমাদের বিকাশ, নগদ, আমাদের ইন্টারনেট ব্যাংকিং সিস্টেম এগুলো অপারেট করছে। আমাদের ওয়ালেট, অনেকগুলো ব্যাংকেরই ওয়ালেট আছে যেগুলো ইন্টারনেট করছে, কিন্তু তারপরেও আমরা চাচ্ছি যে একটা সামগ্রিকভাবে সবার ক্ষেত্রে প্রযোজ্য একটা ইউনিফাইড ন্যাশনাল পেমেন্ট সিস্টেম, যেটা ইনস্ট্যান্টলি এক জায়গা থেকে আরেক জায়গায়, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে ট্রান্সফার করতে পারবে অর্থ, বা আমার পেমেন্টকে সেটেল করে দিতে পারবে। সেই ধরনের এটা আমাদের ক্যাশলেস ইকোনমির জন্য একটা বিশালভাবে সহায়ক হবে। তিনি বলেন, ক্যাশলেস সোসাইটি বাস্তবায়ন করতে পারলে ক্যাশ ম্যানেজমেন্টে বছরে যে 20,000 কোটি টাকার মতো অপচয় হয় সেটি আর হবে না। একই সাথে বাড়বে প্রবৃদ্ধি, রাজস্ব ও জননিরাপত্তা। আমাদের ক্যাশলেস সোসাইটির দিকে এগিয়ে যেতে ব্যাপকভাবে সহায়ক হবে বলে আমরা মনে করি। আমরা মনে করি যে বাংলাদেশ ব্যাংক, গেটস ফাউন্ডেশন এবং মোজালো ফাউন্ডেশনের সাথে যোগাযোগের মাধ্যমে আমাদের এখানকার আমাদের অভ্যন্তরীণ যে ক্যাপাসিটি আছে প্রাইভেট সেক্টরে এবং বাংলাদেশ ব্যাংকে, সেটাকে ব্যবহার করে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই এই ইন্টারঅপারেবল সিস্টেমটাকে বাংলাদেশে চালু করতে পারবো। ক্রেডিট কার্ড প্রাপ্তি সহজীকরণে তাগিদ দেন গভর্নর। বলেন, মাইক্রো ক্রেডিট অনেক বড় সেক্টর হলেও প্রযুক্তিগত দুর্বলতার কারণে তারা এখন অনেক পিছিয়ে। ক্যাশ সিস্টেম অপারেট করছে। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ, জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চের সঙ্গে এক বৈঠকে কথা জানান তিনি। বৈঠকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর ঘোষিত বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর যুক্তরাষ্ট্র প্রতিদানমূলক শুল্ক হার 35% থেকে কমিয়ে 20% করা হয়েছে। এটিকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে উভয় পক্ষের মধ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য ভারসাম্যহীনতা কমানোর কৌশল এবং তুলা ও সয়াবিন সহ মার্কিন কৃষিপণ্য আমদানি বাড়াতে বাংলাদেশের আগ্রহ নিয়ে আলোচনা হয়। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। বাজারের সবশেষ লেনদেন পরিস্থিতি জানতে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। ইতিবাচক ধারে লেনদেন চলছে এই মুহূর্তে। বেশ খানিকটা উত্থান হয়েছে দেখা যাচ্ছে। ডিএসইএক্স ইন্ডেক্স 33 পয়েন্টের বেশি বেড়েছে, অবস্থান করছে 5,508 পয়েন্টে। ডিএসই সরিয়া ইন্ডেক্স বেড়েছে 6.86 পয়েন্ট, অবস্থান করছে 1,193। ডিএস30 অবস্থান 2,138, বেড়েছে 3.5 পয়েন্টের মতো। পুঁজিবাজারের যেই ভালো সময় চলছে বলা যেতে পারে, গত অন্তত 2 মাস ধরে আমরা যেটি দেখছি। এই মুহূর্তে লেনদেনের যদি আমরা পরিস্থিতি দেখি, লেনদেন হয়েছে 466 কোটি টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 237টির, কমেছে 83টির এবং অপরিবর্তিত আছে 79টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, প্রতিদিনকার মতো জানিয়ে দিতে চাই মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের আপডেট ও দরদাম।
বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য আজকে আমরা যেটি দেখছি যে দামে কেনাবেচা হচ্ছে, মার্কিন ডলার বাণিজ্যিক ব্যাংকগুলো কিনছে 122 টাকায়, বিক্রি করছে 123-এ। ইউরো তারা 137 টাকায় কিনে 142 টাকায় বিক্রি করছে। পাউন্ডের কেনা দর 157, বিক্রয় 165। চীনা ইউয়ানের ক্রয় মূল্য 16 টাকা, বিক্রয় 17 টাকা 50 পয়সা। সৌদি রিয়াল 32 টাকা 50 পয়সা, বিক্রয় 32 টাকা 60 পয়সা। এবং ভারতীয় রুপি কেনা হচ্ছে 1 টাকা 38 পয়সা, বিক্রয় 1 টাকা 45 পয়সা। স্বর্ণের দরদাম জানাবো। 86,000 টাকায় বিক্রি হচ্ছে, অর্থাৎ গত সপ্তাহখানেকে কিন্তু বেশ খানিকটা বেড়েছে স্বর্ণের দাম। 21 ক্যারেটের দাম পড়ছে 1,77,503 টাকা, 18 ক্যারেট 1,52,000 টাকার বেশি এবং সনাতন সোনা বিক্রি হচ্ছে 1,26,146 টাকা প্রতি ভরি। রূপার দরদাম যদি জানাতে চাই, স্বর্ণের মতো ততটা অস্থিরতা নেই রূপার বাজারে। বেশ কিছুদিন ধরে একই দামে বিক্রি হচ্ছে 2,811 টাকা এই মুহূর্তে প্রতি ভরি। 22 ক্যারেট রূপা বিক্রি হচ্ছে। 21 ক্যারেট রূপার দাম পড়ছে 2,683 টাকা, 18 ক্যারেট 2,298 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,726 টাকায়। দর্শক, এর সাথে আরও একটি বিরতির সময় হচ্ছে বিজনেস আওয়ারের সাথে থাকবেন আশা করছি। স্বাগত আরেকবার বিজনেস আওয়ারে। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে তাদের আরোপ করা শুল্ক কমানোর উপর জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সব কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান, যুক্তরাষ্ট্র থেকে গম, এলএনজি সহ আমদানি বাড়ালে খরচ বাড়বে, কিন্তু ভোক্তাদের উপর এর প্রভাব পড়বে না, কারণ সরকার এক্ষেত্রে ভর্তুকি দেবে। দেশে কর্মসংস্থান নির্ভর করে ব্যবসা বাণিজ্যের উপর। সরকার কর্মসংস্থান বাড়ানোর চেষ্টা করছে। এখন ব্যবসা বাণিজ্য আগের চেয়ে ভালো, তবে বেকারত্ব নিয়ে যেভাবে বলা হচ্ছে তেমনটা নয়। অর্থ উপদেষ্টা বলেন, এলএনজি কেনা হচ্ছে আন্তর্জাতিক বাজার বিবেচনা করে, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের প্রতিষ্ঠান দেখে না। এর আগে সাবেক রাষ্ট্রদূত জেমস এফ মরিয়াটি গার্মেন্টস সম্পর্কিত প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন, এতে গার্মেন্টস সেক্টরের কিছু হয়নি। কিছুটা হবে অবশ্যই। আপনার যেমন আমরা গম ব্যাপারে বলেছি, আমাদের বলে একটু বেশি হবে, কিন্তু কোয়ালিটিটা একটু বেটার। প্লাস আর একটু সার্ভিস হিসেবে যদি আমরা দেখি যে আমাদের ট্যারিফটাতে আমরা অ্যাভয়েড করতে, ডিফিসিটটা আমাদের কিছুটা দেশে লাগবে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। চলতি মৌসুমে বগুড়ায় আউশ ধানের আশানুরূপ ফলন হয়েছে। সোনালী ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষক। মাঠে মাঠে চলছে আউশ ধান কাটা এবং মাড়াই কাজ। ভালো দামের প্রত্যাশা কৃষকের। আগামীতে আরও বেশি জমিতে চাষের প্রত্যাশা তাদের। আব্দুল সালাম বাবুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সবুজ ধানক্ষেত এখন সোনালী বর্ণ ধারণ করেছে। বাতাসে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন। বগুড়ার মাঠে মাঠে এখন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হয়েছে। বৃষ্টি নির্ভর ফসল হওয়ায় সেচ খরচ নেই বললেই চলে। রোগবালাইও কম হওয়ায় কীটনাশক খরচও কম। চলতি মৌসুমে লাভের মুখ দেখার আশা চাষিদের। আউশ চাষে খরচ কম, ইনশাল্লাহ সামনে বার আবার মানে বেশি করে লাগাবো আর কি। ফলন ভালো হচ্ছে এবার। মোটামুটি দাম ভালো, যাই হোক ফলনও ভালো, আমাকে লাভজনক। বিভিন্ন পরামর্শ দিয়ে কৃষকের পাশে থাকার কথা জানায় কৃষি বিভাগ। আউশ একটি বৃষ্টি নির্ভর ফসল, আপনি যেটা জানেন। এবার কিন্তু আমাদের প্রচুর বৃষ্টি হয়েছে এবং ঘন ঘন বৃষ্টি হয়েছে। পরিমাণ যদিও খুব বেশি না হলেও বৃষ্টি হয়েছে, তো কৃষককে এবার সেচ দিতে হয়নি। সেচের একটা সুবিধা, সেচের যে খরচ, এক্সট্রা খরচ এখান থেকে তারা বেঁচে গিয়েছে। এবার আমাদের কিছু ভালো ভালো জাতও চলে আসছে, যেমন বৃধান 98 আমাদের ভালো জাত আউশের, যারা করেছে তারাও খুব ভালো ফলন পেয়েছে। চলতি মৌসুমে 12,700 হেক্টর জমিতে 60,000 টন ধান উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। জেনজিদের 2 দিনের বিক্ষোভে নেপালের পর্যটন খাত ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে। হোটেল ব্যবসায়ীদের মতে পর্যটক আগমন স্বাভাবিকের তুলনায় কমেছে 30%। সেই সঙ্গে হোটেলেও প্রি বুকিং বাতিলের হিড়িক পড়েছে। এমন অবস্থায় দ্রুত রাজনৈতিক সমাধানই অর্থনীতিকে বাঁচানোর একমাত্র উপায়, অভিমত বিশ্লেষকদের। দোকানগুলোতে নেই ক্রেতাদের ভিড়, জনশূন্য সব রেস্তোরাঁ, রাস্তাঘাটও বেশ ফাঁকা। নেপালের রাজধানী কাঠমান্ডুর জনপ্রিয় ধর্মীয় এবং পর্যটন স্থানের দৃশ্য এটি।
রাজনৈতিক অস্থিরতা ও বিক্ষোভের পর দেশটির পর্যটন খাতে ব্যাপক ধস নেমেছে। নিরাপত্তার শঙ্কায় নেপাল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন পর্যটকরা। হোটেল ব্যবসায়ীদের মতে পর্যটক আগমন স্বাভাবিকের তুলনায় কমেছে 30%। সেই সঙ্গে প্রি বুকিং বাতিলেরও হিড়িক পড়েছে। পর্যটক আগমন প্রায় 30% কমে গেছে। প্রায় 8 থেকে 10% বাতিল হয়েছে প্রি বুকিং। এখন সবকিছুই স্বাভাবিক, তাই আমরা আশা করছি আগমনের সংখ্যাও বাড়বে। এদিকে বিশ্বজুড়ে ট্রাভেল অ্যাডভাইজারিতে নেপালকে ঝুঁকিপূর্ণ গন্তব্য হিসেবে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। এ পরিস্থিতি চলতে থাকলে সামনে ভয়াবহ সংকট তৈরি হবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। পর্যটন ব্যবসায়ীরা খুব খারাপ সময় পার করছে। কোনো পর্যটন ব্যবসা না থাকলে দেশের অর্থনীতি স্বয়ংক্রিয়ভাবে ভেঙে পড়বে। এই সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন। নেপালের সরকারি পরিসংখ্যান অনুসারে দেশটিতে বছরে 1.2 মিলিয়ন পর্যটক ভ্রমণ করে। $40 বিলিয়ন জিডিপিতে পর্যটন খাতের অবদান রয়েছে 8%। এ অবস্থায় রাজনৈতিক অস্থিরতা না কমলে আর্থিক ক্ষতির মুখে পড়বে পর্যটন সংশ্লিষ্টরা। এমন প্রেক্ষাপটে দ্রুত রাজনৈতিক সমাধানই অর্থনীতিকে বাঁচানোর একমাত্র উপায় বলে অভিমত বিশেষজ্ঞদের। আফরিন মৌ, নিউজ 24। ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার $1 বিলিয়ন শেয়ার কিনেছেন ইলন মাস্ক। প্রতিষ্ঠানটির সিইওর শেয়ার কেনার খবরে প্রি মার্কেট ট্রেডিংয়ে টেসলার শেয়ার মূল্য বেড়েছে 9%। সোমবার এই তথ্য জানিয়েছে মার্কিন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন SEC। 2008 সাল থেকে এই কোম্পানিটির নেতৃত্ব দিচ্ছেন মাস্ক। গত জানুয়ারিতে তিনি জানান টেসলাকে $8 ট্রিলিয়ন কোম্পানিতে পরিণত করতে চান তিনি। বর্তমানে টেসলা $1.24 ট্রিলিয়ন কোম্পানি। গত 6 মাসে টেসলার শেয়ারের দাম বেড়েছে 60%। সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মালিকানা নিয়ে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র এবং চীন। স্থানীয় সময় সোমবার এ তথ্য নিশ্চিত করে মার্কিন কর্মকর্তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ফোনালাপে সমঝোতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হবে বলেও জানানো হয়। ট্রাম্প প্রথম মেয়াদে টিকটক নিষিদ্ধ করার পক্ষে থাকলেও তা কার্যকর হয়নি। পরবর্তীতে বাইডেন এসে সেটি আইনে পরিণত করেন। তবে 2024 সালের নির্বাচনে নিজের জয়লাভে টিকটকের ভূমিকা দেখে ট্রাম্প অবস্থান পাল্টে ফেলেন। এ ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।